আনসার বলো এটার। 12 পয়সা বলেছে। পিনের মূল্য প্রতি ডজনে 2 পয়সা কমলে 42 পয়সায় আরো 6টা পিন বেশি পাওয়া যায়। প্রতি ডজন পিনের বর্তমান মূল্য কত? এখনকার মূল্য চাইছে, মানে কমে গেছে তারপরে মূল্য চাইছে। কিভাবে করবে দেখো, আমাকে অপশান দেওয়া আছে এখনকার প্রতি ডজন মূল্যর দাম, তাই না? তাহলে আমি ধরে নিলাম বর্তমান মূল্য প্রতি ডজনের দাম এক্স পয়সা। আগে কত ছিল? x-2 না x+2? x+2 ছিল। আগে প্রতি ডজনের দাম কত ছিল? কমার পরে তো এক্স হয়েছে, তাহলে আগে নিশ্চয়ই x+2 ছিল। এবার তোমাকে বলেছে যে 42 পয়সায় 42 পয়সায় আরো 6টা পিন বেশি পাওয়া গেছে। তাহলে আগে কটা পাওয়া যেত? যদি এক্স পয়সা পার ডজন হয়, এক্স পয়সা পার ডজন হয়, তাহলে 42 পয়সা আগে কটা পেতে? ডজন হিসাবে করো। 42 বাই আগে পেতে 42 বাই, মানে আগে তো না, এখন পাচ্ছ এটা, সরি, এখন পাচ্ছ 42 বাই এক্স। এটা তো পাচ্ছ, কথা তাই কি না? আগে কত পেতে? এটাতে 6টা বেশি, মানে হাফ ডজন বেশি। ডজন করে নিতাম, সবই তো ডজনের হিসাব চলছে। এটা কি ক ডজন পাবো? আমি 42 বাই এক্স ডজন পাবো। 42 টাকায় এক্স পয়সা প্রতি ডজন লেখা আছে, প্রতি ডজন পিনের মূল্য। আমি কেন করলাম প্রতি ডজন? প্রতিটি পেন কেন ধরলাম না? কারণ অপশানে তোমাকে প্রতি ডজনের চেয়ে, অপশানে তোমাকে প্রতি ডজন দিয়েছে, তাহলে প্রতি ডজনের পিনের মূল্য আমি ধরে নিলাম এক্স পয়সা। তাহলে 42 পয়সায় এখন কত পাবে বলো? পেনের দাম কমার ফলে এখন তো বেশি পেন পেয়েছো, মানে এখন বেশি পেন পাচ্ছ, তাহলে 42 বাই এক্স ডজন পেয়েছো, কথা তাই না? আগে কত ছিল? x+2, তাহলে 42 টাকাতেই 42 পয়সাতে x+2টা পেন পেতে, 42 বাই x+2 ডজন পেতে। সমান হাফ কেন করলাম? কারণ 6টা মানে কি হাফ ডজন। ক্লিয়ার হয়েছে? এখান থেকে তুমি এক্স এর মান এবার ভ্যালু পুট করো, কোনটা স্যাটিসফাই করবে আনসার সেটা। অপশন যদি আমি 10 নিই তাহলে এটা কত হবে? 4.2 মাইনাস এটা কত হবে? 42/12। হাফ আসছে কোনোভাবে? তাহলে 10 হবে না। 11 নিলে 42/11 তো পয়েন্টে আসছে, এটা আনসার হবে না। 12 যদি নাও, 12 42/12, 42/12 করলে 6 দিয়ে কাটালে 7, 6 দিয়ে কাটালে 2, মানে এটা কত হচ্ছে? 3.5। আর এটা 42/14, হাফ আসছে মনে হচ্ছে তোমার দেখে, এটাও হবে না। এবার ধরো 14, দেখো 14 দিলে এটা কত হবে? 3 মাইনাস এটা 42/14 মানে 16, কাটাকুটি করলে কত হবে? বাই 8, বাই 8 আসছে, তবু হচ্ছে না। পর্যন্ত ডিফারেন্স করে দিলাম তো, ডিফারেন্স করে দিলাম তো, সে ডিফারেন্স করে প্রতি ডজনে 2 পয়সা এক ডজন এক্স পয়সা হয়, এক্স পয়সা হয়, তাহলে 42/x ডজন পাচ্ছ, পেতে 42/+2, এটাই তো হচ্ছে। দেখো 12 12 দেওয়া হচ্ছিল, 12 দিয়ে দেখি, যদি 12 দেওয়া হয় তাহলে 12 হবে। 42/12 দেখি তাড়াতাড়ি তো, 6 দিয়ে কাটালে 3.5, তাই না? বর্তমান মূল্যটাই তো ধরে নিয়েছি। বলো, দেখছি ওটাই। এটা কত হচ্ছে? 42/12 মানে কত? 6 দিয়ে কাটালে 7, 6 দিয়ে কাটালে 2, এটা তো 3.5। এটা কত হচ্ছিল? 42/14, তাহলে 3, তো ঠিকই তো ছিল। 12 আনসার হবে, হবে না তো, 12 হবে, 12 আনসার। প্রতি ডজন পিনের বর্তমান মূল্য চেয়েছে।
এটা ধরে নিলে তাহলে আমি এক্স লিখেছি, এটা প্লাস টুটা কি ভুল লিখেছি প্রতিটা জনের দাম? আমাকে যদি বর্তমান মূল্য বলেছে, বর্তমান মূল্যটা আমি ধরে নিলাম এক্স পয়সা, আগের দাম কত ছিল? প্লাস 2 পয়সা। বোঝা গেল? তাহলে আমি বর্তমান মূল্য পেলাম। আমি, আমাকে যদি আগের দাম বলতো তাহলে আগের দাম হলে 14 পয়সা হতো, আগের দাম হলে 14 পয়সা হতো, এখনকার দাম 12 পয়সা হবে। ক্লিয়ার করতে পেরেছি? এখনকার দাম 12 পয়সায় হবে, আগেকার দাম 14 পয়সা হবে। তোমাকে বর্তমান মূল্য চেয়েছে, এখনকার মূল্য বলেছে। এখনকার মূল্য মানে কি 2 পয়সা কমার পর বলেছে। বোঝা গেল? চলো 14 যারা করেছো ভুল করেছো, 12 আনসার হবে। কেন করলাম? যেটা চেয়েছে সেটা কি ধরলাম, আমি যেটা চেয়েছে সেইটা কি ধরলাম। এখন যদি এক্স পয়সা হয়, 2 পয়সা কমার পরে তো এক্স পয়সা হয়েছে, তাহলে আগে কত ছিল? এক্স প্লাস 2। তাহলে আগে 42 টাকায় কত ডজন পেতে? 42 বাই এক্স প্লাস 2। এখন কত পাচ্ছ? 42 বাই এক্স পাচ্ছ, এখন বেশি পাচ্ছ তুমি। তো ওটা মাইনাসটা তো হাফ ডজন, এটাকে ডজনে করে দিলাম, কারণ এটাও ডজনে হিসাব করছি আমি। ক ডজন পেয়েছো? এটাও ক ডজন আগে পেতে, এখন এক্সট্রা পাচ্ছ এটা, তাই তো? এটাই হবে 14 আনসার হবে না, ভুল আনসার করেছো যারা 14 করেছো। যদি বলতো যে প্রতি ডজন মূল্যের আগের মূল্য কত, তখন আনসার হতো 14। ওকে, চলো আর কোনো কনফিউশন আছে কারো? নেক্সট বলো। বলছে 3টি সংখ্যার গড় 12, বৃহত্তমটি 16, ক্ষুদ্রতমটি বৃহত্তমের অর্ধেক। তাহলে অর্ধেক যদি বলে তাহলে অপর সংখ্যাটি কত? তোমাকে বলে 3টে সংখ্যার গড় 12, তার মানে টোটাল কত গো? টোটাল 36। বড় সংখ্যাটা তোমাকে 16 বলে দিয়েছি, একটা সংখ্যা 16 বলেছে, আবার বলছে ক্ষুদ্রতমটা বৃহত্তমের অর্ধেক বলেছে, তাহলে আর আর বাকি দুটো কত হবে? বাকি দুটো কত হবে? বাকি দুটো 20 হবে। অর্থাৎ লজিকে তো তাই বলছে যে একটা সংখ্যা 16 বলেছে, টোটাল আমার 36, তাহলে বাকি দুটো 20 হবে। এবার তোমাকে বলেছে ক্ষুদ্রতমটি বৃহত্তমের অর্ধেক, বৃহত্তমের অর্ধেক যদি এটা 8 হয়, তাহলে আরেকটা কত হবে? এই ল্যাঙ্গুয়েজের কোশ্চেনগুলোতে তো ফেসে যাও, সোজা জিনিস কঠিন করে ভাবো। চলো পরেরটা। 3। কয়েনের অঙ্ক করিয়েছিলাম। 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:4:5, তাদের মূল্যের অনুপাত কত তাই বলেছে। তাহলে আমি কি করতে বলেছিলাম এগুলোর ক্ষেত্রে? যা দেওয়া আছে সেগুলো লিখো। 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা। 25 পয়সা। তোমাকে কার সঙ্গে কি দেওয়া আছে? সংখ্যা। তাহলে নম্বর কত দেওয়া আছে? 2, 3, 5। অনুপাতই তো চেয়েছে আমার ঘুরিয়ে। দেখো 2 টাকার 1 টাকার কয়েন যদি দুটো থাকে তাহলে ভ্যালু কত হবে? 2 হবে। এবার দেখো 50 পয়সা 3টা থাকলে 1.5 হয়ে যাচ্ছে, ঝামেলা হচ্ছে। তাহলে আমি এটাকে এটাকে আমি একটুখানি মডিফাই করে নেব, 2 দিয়ে গুণ করে দাও। রেশিও আছে, আমি ইচ্ছে মতো করতে পারি না, পারি না? ইচ্ছে মতো যা ইচ্ছে গুণ করতে পারি। এটা করে দিলে কত হবে? এটা 4। এটা করলে কত হবে? 6। এটা করলে 10। দেখো এবার তুলনামূলক ইজি হয়ে গেল। 1 টাকার কয়েন যদি 4টে থাকে তাহলে ভ্যালু কত হবে? 4। 50 পয়সা যদি 6টা থাকে তাহলে ভ্যালু কত হবে? 3। 25 পয়সা যদি 10টা থাকে 2.5। 2.5। আবার পয়েন্ট, এবার পয়েন্টে তুলো, পয়েন্টে আনসার আসে না, এটা কত হবে? কাটাকুটি করলে 8। ওখানে ঝামেলাতে যেমন এখানে আমি নাড়বই না, এই জায়গাটা নাড়তে বারণ করেছি। পয়েন্ট দিয়ে আনসার হয়ে যেত, সেটা বলছি না। যেহেতু রেশিও দিয়ে রেশিও চাইছে তাই আমি এটা গুণ করলাম, ইচ্ছে হলো তাই করলাম। না হলেও আনসার হয়ে যেত। তো ভাবছি এটা গুণ করবে না, তবু আনসার হতো। ওকে, এই জায়গাটা হাত লাগাবো না, এই জায়গায় আমি হাতই লাগাবো না, যা দিয়েছি অ্যাজ ইট ইজ। আগেরটাতেই হয়তো 2:3:5 আনসার হয়। 2 হলে পরে কত হতো? এটা 2। 3 হলে কত? এটা 1.5 টাকা। আর কটা ছিল? 5টা হলে কত হতো? 5 25 125 1.25, এটাই তো হতো, এটা তো হতো। তাহলে পয়েন্ট তুললে, এখানকার পয়েন্ট তুললে কি হতো? এখানকার ক্যালকুলেশনটা যেহেতু ছিল, আমি ইচ্ছা
পরেরটা বলো। কোন সংখ্যাকে 91 দ্বারা ভাগ করলে 7 ভাগ থাকে? ওই সংখ্যাটিকে 7 দ্বারা কোন সংখ্যা হবে এটা ওই সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কোথায় পাবো? এটাকে 3 দ্বারা ভাগ করলে আবার ফেসে গেলে, আবার ফেসে গেলে। তোতা পাখি মুখস্থ করেছিলে, ফেসে গেছো। এখানে এমন এই অঙ্কগুলো আমি যতবার করেছি প্র্যাকটিস, এটা একবার না একবার বলেছি যে এখানে ওরা এমন একটা সংখ্যা দেয়, কোন সংখ্যাকে 91 দ্বারা ভাগ করছো 7 ভাগশেষ থাকছে, এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করবে যেটা এটার একটা ফ্যাক্টর হবে। এটা যদি ফ্যাক্টর না হয় অন্য কিছু থাকে, 3 থাকতো, 4 থাকতো, 5 থাকতো, 8 থাকতো, যেটা দ্বারা ভাগ যায় না, 91 এর কোনো ফ্যাক্টর নয়, সেরকম সংখ্যা দিয়ে দিলে ক্যান নট বি ডিটারমাইন্ড হয়, বের করাই পসিবল না, বলেছিলাম আমি। তোমরা দেখলে আসলে এখানে 3 দিলে পরে কত করতে, আবার সুন্দর করে এটাকে ভাগ করে দিলে এর রিমাইন্ডার 1 করে সবটা ঘটিয়ে দিলে অ্যাকচুয়ালি কি হয় বলো? কাউকে 91 দ্বারা ভাগ করেছো, 7 ভাগশেষ ছিল, তার মানে আমি ধরে নিলাম নম্বরটা কত হবে? 91 ভাগফল কিছু একটা আসবে প্লাস 7, এটা তো নম্বর হবে। বা তুমি 7 দ্বারা ভাগ করছো, 7, এটা তো নম্বর পেয়ে গেছো, 7 দ্বারা ভাগ করলে 7 কেন, এটা পুরোপুরি কেটে গেল, কাটলো। এটা কত কাটছে? এটা তো কেটে যেতে মানে 0 আসছে। এটা যদি 3 দিয়ে দিত বলো এবার কত আসতে বলো রিমাইন্ডার? এখানে 1 পেলে, কিন্তু এটা ভাগ যাচ্ছে, ভাগ যাচ্ছে এখানে 3 30 90, 90 মানে 1x রিমাইন্ডার থাকলো, x এর মান চেঞ্জ হবে, রিমাইন্ডার চেঞ্জ হবে, বোঝা গেল? তাহলে এখানকার কোশ্চেন দুটোই জিজ্ঞেস করে, ফাঁসানোর জায়গা এখানে। এখন পর্যন্ত জানি না কেন পরীক্ষাগুলো এইভাবে টুইস্ট করে না, একবারই টুইস্ট করতে দেখেছিলাম। তবে নম্বরটা তুমি ভাগফল কত তুমি জানো? তাহলে ভাগফল তো আমি এক্স ধরলাম, সেই কারণে নম্বরটা কত হবে তুমি কি জানো? এক্স 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 এর মান চেঞ্জ করবে, সেরকম নম্বর পেতে থাকবে। তাহলে তোমাকে এরকম সংখ্যা দিবে যে এই জায়গাটায় ভালো মতো শুনে রাখো, তো দেখে নেবে 91 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকছে। 91 যেটা আর একটা যেটা তোমাকে দিবে সেটা কি, যে সংখ্যাটা দ্বারা ভাগ করছো তার কোনো ফ্যাক্টর? ইফ ইয়েস, দেন যেটা ভাগশেষ থাকছে সেটাকে এটা দ্বারা ভাগ করো। যদি নো হয়, যদি কোনো ফ্যাক্টর না হয়, চোখ মুখ বুঝে ক্যান নট বি ডিটারমাইন্ড, না হলে 100% 3,00,000% ভুল দেওয়া সংখ্যা। বলতে পারলাম? যদি কোনো কারণে এটার কোনো ফ্যাক্টর এখানে দেওয়া না থাকে, একবারই সিজিএলে দিয়েছিল এটা, একদম চোখ মুখ বুঝে কানা হাফেজের মতো ব্যাস মেরে চলে এসেছিল। চলো, এটা 0 হবে, লজিকও দেখিয়ে দিলাম আমি। বলো ভাই, বলেছে বি এর শতকরা কত শতাংশ তোমার কাছে চেয়েছে, তাহলে বি আর এর রেশিও হলে তো হয়ে যাবে, হবে না? হবে না? তাহলে আমি এটা বলেছিলাম তো, দুদিকে সমান দেওয়া আছে মিডিল, এটা মতো ইনটু তুমি জানো, এখানেই সলভ হয়ে যাবে। তাহলে আমি কি বলেছিলাম, এর সঙ্গে যেটা গুণ থাকে সেটা বি এর মান হয়, বি এর সঙ্গে যেটা গুণ থাকে সেটা এটার মান হয়। তাহলে এ আর বি এর রেশিও কত হয়ে যাবে? 5:2। তোমাকে বি এ এর থেকে, কার থেকে বলেছে? এ এর থেকে, তাহলে এ কে আগে নিচে প্লেস করো। কত কত শতাংশ বেশি বলেনি, কত শতাংশ বলেছে, তাহলে এটা 1/5 সমান 2/5 মানে, এবার যদি এখানে বলে তো কত অংশ বেশি বা কম, এটার আনসার বলো, শুধু এই লাইনটা অ্যাড করেছে, তাহলে কত হতো? কত বেশি? 3 বেশি। তার থেকে বি এর থেকে 3 বেশি না কম হতো? কম হতো, বি কম তো এর থেকে, তাহলে 60% কম হতো তখন, বোঝা গেল? বলো। কোন বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, সাংখ্যমান মানে কি দুটোই সমান সমান, বৃত্তের পরিধিও যা ক্ষেত্রফলও সমান। এটা বৃত্তটির ব্যাসার্ধ কত, এটা r = 2 হলেই পসিবল হয়, তাছাড়া হয় না। এটা ডিরেক্টলি যখন যদি পড়ো কেউ এসে অ্যাডভান্স করো তাহলে এটা দেখানো হয়। প্রমাণ করে দিচ্ছি আমি। পরিধি এবং ক্ষেত্রফল, পরিধি এবং ক্ষেত্রফল একবারে একটা ব্যাসার্ধেই সমান হয়, সেটা হলো r এর মান যদি 2 হয়, তাছাড়া পসিবল না। দেখিয়ে দিচ্ছি। পরিধির সূত্র কি বৃত্তের?
ক্ষেত্রফল ইকুয়াল বলেছে তো, পাই আর এখানকার পাই আর কেটে গেলে একটা আর পড়ে থাকে, সমান কত থাকলো? ডিরেক্টলি অঙ্ক করার দরকার ছিল না, অ্যাডভান্স করানোর সময় দেখানো হয় যে আর এর মান যদি 2 হয় তবেই বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল সমান হয়, এটা প্রুফ করে দিলাম। চলো পরেরটা যাই। হয়েছিল তো এটা? বলো এবার, এবার তোমাদের কনস্টেবল একটা কোশ্চেন দিবে। এসআই কি দিয়েছিল? এসআই কি দিয়েছিল? ফ্র্যাকশন দিয়ে দিয়েছিল। এবার কনস্টেবল এটা দিবে। চলো দেখি এটা মানে কত। এটাই তো, এটা মানে, এটাই তো, এটা মানে, এটা মানে 1। এরকম থাকলে কি করতে হয়? নিচের গুলোর লসাগু করতে হয়। পাওয়ারের নিচের একের পর যাই পাওয়ার পাস হবে ডাজন্ট ম্যাটার। তারপর এক আছে, একের পর এক থাকুক 100 থাকুক ডাজন্ট ম্যাটার। নিচের গুলো কি করবো আমরা? লসাগু করতে হয়, লসাগুতে গুণ করবো। 4 2 12, তার মানে লসাগুতে এটাকে 12 গুণ করো, একও 12 গুণ করো, একও 12 গুণ করো, এরপর কিছু নাই, মানে এটা ডিরেক্টলি 12 উঠে যাবে। কাটাকুটি করলে কত হবে? এটা 2 টু দি পাওয়ার 6, এটা 4 কিউব, এটা 3 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 6 মানে কত হচ্ছে? 64। 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। 3 টু দি পাওয়ার 4 মানে 1 টু দি পাওয়ার 112 মানে 1। 4 কিউব মানে, বলো কোনটা বড় বলো? কারটা ঠিক হলো? এটা তোমাদের আগের বার তোমাদের পুলিশের এসআই দিয়েছিল ফ্র্যাকশন, এবার এটা দিবে। তার মানে জেনে রাখো কি করবে, এরকম টাইপের হয় তাহলে পাওয়ারের যেটা লসাগু আছে নিচের গুলোর এরকমই দিবে। সেটাকে কি করব আমরা? তার লসাগুতে গুণ করব, ব্যাস। যেটা বড় সেটা বড়, যেটা ছোট। ওকে, এই যে নিচের গুলো 1 এর 2 ছিল, 1 এর 4 ছিল, 1 এর 3 ছিল, তাহলে 3 2 পাওয়ারের গুলো লসাগু। মানে অ্যাকচুয়ালি আমি পাওয়ারটা এরকম করে রাখতে পারলে তো আমি ক্যালকুলেশন করতে পারবো না। পাওয়ারে যদি উপরে উঠে যায় তাহলে তো করতে পারবো, সেজন্য লসাগুটা গুণ। এটা হলো ট্রিক্স এখানকার। এবার প্রশ্ন হলো, কোনটা বড়? দুটোর মধ্যে কোনটা বড়? প্রশ্ন তো এটা, কি করে করবে এটা? শোনো, 5 টু দি পাওয়ার 24, 7 টু দি পাওয়ার 16 পাওয়ার যখন এর থেকে বড় বড় দিবে, তোমাকে একটা উদাহরণ দেখিয়ে দিলাম। এটা আসলে বলে এটার পাশাপাশি দেখিয়ে দিচ্ছি। এরকম যদি হয় তাহলে এই দুটোর এইচসিএফ দিয়ে ভাগ করো। এইচসিএফ কত? এইচসিএফ 8। 8 দিয়ে ভাগ করলে কত থাকবে? 8 দিয়ে ভাগ করলে 5 এর কিউব মানে কত? 7 এর কিউব মানে, এটা বড়। তাহলে পাওয়ার যদি বড় বড় দেয়, এটা আমি ছোট দিয়ে দেখালাম, পাওয়ার যদি খুবই বড় বড় দেয় ক্যালকুলেশন করা তো সম্ভব নয়, তাহলে এইচসিএফ দিয়ে ভাগ করে দেবো, দিয়ে যেটা থাকবে সেটাকে মান ভ্যালু বের করব, যেটা বড় সেটা বড়। পাওয়ার বড় থাকলে এটা হবে। এইচসিএফ মানে গসাগু দিয়ে ভাগ করলাম, 8 8 দিয়ে ভাগ করলাম, গসাগু তো। ওকে, কটা চাই? তাহলে এই দুটো থেকে একটা কোশ্চেন পাবে এবার কনস্টেবলে। পাই, চল দিয়ে দেখ।
চালিয়ে দাও, চালিয়ে দাও। পরেরটা। এটার আনসার বলো দেখি বাকিরা। একটা এই কোশ্চেনও পাবে। বলো। আমি এই কোশ্চেনগুলো সলভ করার সময় কি বলেছিলাম, কি চাইছে সেটা দেখবো। উভয় বিষয়ে ফেল করেছে এরকম চাই। আমাকে ডাটা কার দেওয়া আছে, পাসের, তাহলে আমি ফেলে কনভার্ট করব, তাই না? কোন শ্রেণী পরীক্ষায় 72% ছাত্র অঙ্কে, 70% ছাত্র ইংরেজিতে, 60% ছাত্র উভয় বিষয়ে পাস করেছে। আমি কি বলেছিলাম, যেটাই বের করব ইন্ডিভিজুয়াল গুলো যোগ হবে এবং বোধটা মাইনাস হবে। তাহলে উভয় বিষয়ে ফেল চাইছি, আমি কি চাইছি, ফেল চাইছি। আমাকে ডাটা দেওয়া আছে কার, পাস। তাহলে 72% যদি ছাত্র অঙ্কে ফেল করে, 28% পাস করেছে। সরি, পাস করলে ফেল করেছে, পাস করলে বাকি 28% নিশ্চয়ই ফেল করেছে। আচ্ছা, ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট লিখলাম। ইংরেজিতে দেখো 70% ছাত্র কি করেছে, পাস করেছে, তারপর ফেল করেছে কত পার্সেন্ট, 30%। তাহলে দেখো ইন্ডিভিজুয়াল সাবজেক্ট দুটো যোগ করলাম না, করলাম না? সেখান থেকে কি মাইনাস করবো, বোথ। বোথ কি দেওয়া আছে, পাস দেওয়া আছে, আমার চেয়েছে ফেল। তাহলে 60% যদি পাস করে, 40% ফেল করেছে, পার্সেন্ট এটা, তাই তো? তার মানে কত হলো এটা, 58 থেকে 40 বাদ দিলে 18%। ওভারঅল যতগুলো ছাত্র আছে উভয় বিষয়ে 18% ফেল, বোথ ফেল। এটা যতজন ছাত্র আছে 18% কি করেছে, বোথ সাবজেক্টে ফেল করেছে। আছে কতজন, 50 আর 18% কত, 9, 18%। পার্সেন্টেজ কি হবে নিচে। চলো পরেরটা যাই। বলো, যদি কোনো কাজ 12 জন লোক 20 দিনে করে, তাহলে 15 জন লোক কদিনে করবে? তাহলে M1 D1, দেখো M1 D1 ইকুয়াল টু এটাই তো হবে, এটার সঙ্গে কতজন হবে? তাহলে 12 20, 12 20 কত হয়, 240। তাহলে 15, 240 হয়। M1 D1 ইকুয়াল টু M2 D2, তাই তো করলাম। এটা গেল এইভাবে। এবার আর একটা জিনিস দেখো, এটা রেশিও দিয়েও করা যায়, এটা রেশিও দিয়েও করা যায়। শোনো, কাজটা তো সেম আছে। টোটাল ওয়ার্ক সমান কি জানি, এন ইন্টু টাইম, তাই তো? কতগুলো লোক কত ঘন্টা ধরে কাজ করছে সেটা যদি গুণ করা হয়, বা মেনের এফিসিয়েন্সি, টাইম যদি গুণ করে টোটাল ওয়ার্ক পায় না, পায় না? এটা ফিক্স না, ফিক্স না? লোক যদি বাড়ে টাইম কমবে, লোক যদি কমে টাইম বাড়বে। লোক ছিল আগে 12, হয়েছে কত এখন, 15। এটা কি মেন ইনভার্স রিলেশন হবে তো দুজনের মধ্যে। রেশিও করলে কত হচ্ছে, 4:5। টাইম কত হবে, 5:4 লিখে দিলাম একবারে। এবার দেখো এই 12 জন লোকের কত টাইম লাগছিল, 20 দিন। তাহলে 5-এর মান কত ছিল, 20, 4 গুণ 4-এর মান কত লাগবে? তোমার যেটা ইচ্ছা, যেটা নিতে পারবে ব্রেনে, সেটা নিয়ে নেবে, দুটোই বলে দিলাম। ওকে। কারণ এটা ফিক্স, শিখিয়েছিলাম এটা ফিক্স হলে এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। ইনভার্স রিলেশন হচ্ছে তার মানে। নেক্সট। ক্লাসগুলো দেখেছো তুমি? কয়টা?
বলো, এই অঙ্ক তোমাদের তো ফেভারিট কোশ্চেন, একটা না একটা দিবেই দিবে। 12:30 নাকি? বলেছে কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে সুদের সুদের হার কত? 100 ধরে করতে পারো, 1 ধরে করতে পারো, যেটা ইচ্ছে। তাহলে আমি যদি 100 ধরে করি, আচ্ছা রেট অফ ইন্টারেস্ট তোমাকে কি বলেছে? সুদের হার মানে রেট অফ ইন্টারেস্টই তো চাইছে। রেট অফ ইন্টারেস্ট ডেফিনেশন কি সেটা বলো। 100 টাকা 1 বছরে রেখেছো, যেই টাকাটা পাবে 100 টাকার জন্য সেটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, তাই না? তাহলে আমি 100 টাকা রেখেছিলাম, 200 টাকা পেয়েছি, দ্বিগুণ হয়ে গেছে মানে 200 টাকা পেয়েছি, তাহলে সুদ ক টাকা পেয়েছি গো? 100 টাকা। ক বছরে? 8 বছরে। এখনই তোমরাই বললে যে 1 বছরে 100 টাকার জন্য যে সুদটা পাওয়া যায় সেটা, তাহলে 8 বছরে 100 টাকা পেয়েছো, তাহলে 1 বছরে কত পেয়েছো? 100/8, 12.5। 100/8 করলে 12.5 হবে। দেখো 8 12 96, আজকে সেই ক্যালকুলেশনই ছিল। 8 12 96 আর 8-এর অর্ধেক 4, 100। 100 টাকার উপর 12.5 টাকা পাচ্ছ, তার মানে এটাই তো পার্সেন্টেজ, তাই না? আনসার। চলো পরেরটা যাই। নেক্সট। আনসার। এটা করেছিলাম নাম্বার সিস্টেমে, যখন আমার ইসে করায় তখন বলেছিলাম যে কোনো বিজোড় সংখ্যার স্কোয়ার নাম্বারকে, যে কোনো বিজোড় সংখ্যার স্কোয়ার নাম্বারকে 8k+1 দিয়ে লেখা যায়। খাতা খুলে দেখবে এই জিনিসটা স্টেটমেন্ট আকারে লিখে দিয়েছিলাম। যে কোনো বিজোড় সংখ্যার বর্গকে 8k+1 দিয়ে লেখা যায়। উদাহরণস্বরূপ তুমি নিজে নাও, 1 তো বিজোড় সংখ্যা, তাহলে 1 স্কোয়ার মানে কত? 1। 8k+1 লেখা যাবে না? যাবে না। কে এর জায়গায় 0 বসাও। পাচ্ছ না? পাচ্ছ না? 1 পাচ্ছ তো? তারপরে কত? 3 স্কোয়ার কত হচ্ছে? 9। কে এর জায়গায় 1 বসাও। কত পাচ্ছ? 8 + 1 9 পাচ্ছ। 5। 5 স্কোয়ার কত হচ্ছে? 25। কে এর জায়গায় 3 বসাও। কত পাচ্ছ? পাচ্ছ না? পাচ্ছ না? যে কোনো বিজোড় সংখ্যার স্কোয়ারকে, ভালো মতো শোনো, যে কোনো বিজোড় সংখ্যার স্কোয়ারকে 8k+1 দিয়ে লেখা যায়। ক্লিয়ার? এটা তোমাকে স্টেটমেন্ট আকারে জিজ্ঞেস করে নিতে পারে। এটারই তোমাকে প্রশ্নে তোমাকে জিজ্ঞেস করেছে যে দেখো, কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দিয়ে ভাগ করছো, 8 দিয়ে ভাগ করলে কি এটাতে ভাগ চলে যাবে? পড়ে থাকবে কত? এই আকারে তো লেখা যায়। যে কোনো বিজোড় সংখ্যা, পৃথিবীতে যে কোনো বিজোড় সংখ্যা তার গড় করো, ওটাকে 8k+1 দিয়ে লিখতে পারবেই পারবে। যে কোনো বিজোড় সংখ্যা তোমার নাও, সাথে সাথে 49। এটা 8k+1 দিয়ে লিখতে পারছো না? পাচ্ছ না? দেখো 48+1 পাচ্ছ না? পাচ্ছ না? তাহলে 8k+1 দিয়ে লেখা যায়। যে কোনো বিজোড় সংখ্যা স্কোয়ারকে 8k+1 এই ফর্মে লেখা যায়। তোমাকে এটাই বলেছিল যে 8 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে। এটাই তো 8k+1ই তো। যে কোনো বিজোড় সংখ্যা এটাই তো লিখছি। তার মানে 8 দিয়ে ভাগ করলে তাহলে পুরোপুরি কেটে যাবে, তার মানে পড়ে থাকবে কত? এই তো রিমাইন্ডার। রিমাইন্ডার থিওরামটা দেখে নিও। রিমাইন্ডার থিওরামটা দেখে নিও একবার, আপলোড করা আছে ইউটিউবে, দেখে নেবে। নাম্বার সিস্টেমে দেখবে, ওখানে দেখবে রিমাইন্ডার থিওরাম বলে একটা জিনিস আছে। রিমাইন্ডার থিওরামটা কমপ্লিট করে নেবে, এই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। বলো। কিছু টাকা 3 বছরে 632 টাকা 50 পয়সা এবং 5.5 বছরে 673 টাকা 75 পয়সা। এই টাকার পরিমাণ কত? তোমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ কোনো জায়গায় যদি কিছু না বলে দেয় তাহলে বাই ডিফল্ট কি ধরবো বলেছিলাম? সরল সুদ ধরবো বলেছিলাম। তাহলে 3 বছরে কিছু টাকা রেখেছো, 3 বছরে ক টাকা হচ্ছে? 632.5। এটাই তো, এই টাকাটাই তো। পয়সা পয়সা কেন লিখতে যাবো? এটাই তো। আচ্ছা এটা কত দেয়? 3 বছরে। আর 5.5 বছরে? ভাই 11/2 ফি করতে যাও না, 73.75 টাকা। এই টাকাটাই তো, এই টাকারই তো ছিল, তাই না? তাহলে বলো, সিম্পল ইন্টারেস্টের গল্প একটাই, যে তুমি প্রথম বছরে যে টাকাটা রেখে দিয়েছো
সেই টাকাটারই তুমি কি পাবে? অ্যাজ এ ইন্টারেস্ট পাবে। এরকম নয় যে ইন্টারেস্ট পাবে, এরকম কোনো গল্প নেই। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে এই টাকাটা হয়েছে কেন? সুদ বেড়েছে বলেই তো হয়েছে। এই 2 বছরে সুদ পেয়েছে, কারণ এটা 3 বছরে এই টাকাটা হয়েছে, এটা 5.5 বছর হয়েছে। তার মানে 2.5 বছরে এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? 41.5 কে বলছো বলো? আড়াই বছরে পাচ্ছ 41.25 টাকা। তোমার কাছে চেয়েছে টাকার পরিমাণ। তাহলে বলো টাকার পরিমাণ তোমার এটা চাইছে, তাহলে আড়াই বছরে চেয়েছে, তাহলে 3 বছর দরকার তোমার। আইদার 3 বছর দরকার, না 5.5 বছর দরকার। কিভাবে করবে? আড়াইতে ভাগ করলে 1 বছর তো পাবেই। চলো, তাহলে 1 বছরে কত পাবে বলো? আড়াই দিয়ে গুণ করলে এটাই হবে। তাহলে 1 বছর কত পাবে? 41.25/2, তাই তো হবে। এটা 1 বছরে পাচ্ছ তো? তাহলে এখানে একটা শূন্য দিলাম, দুই দিকটা পয়েন্ট উড়ালাম। ওকে, দশমিক। তাহলে বলো, 5 দিয়ে কাটালে 50, 5 দিয়ে কাটালে 5 8 40, 5 2 10, 5 5 5 10 50, 5 16 80, 5 5 দেখো 16.5 হচ্ছে। তাহলে 1 বছরে পাচ্ছ 16.5 টাকা। 1 বছরে পাচ্ছ 16.5 টাকা। তাহলে 3 বছরে সুদ ক টাকা পেয়েছো? 3 × 16.5, 3 16 48, আর 3 1.5, 3.5 1.5। তাহলে 3 বছরে কত পাবে? এইগুলো ক্যালকুলেশন দেখো, আজকে সেই জন্য এই ক্যালকুলেশনগুলো দেওয়া হয়েছিল। 1 বছরে যদি 16.5 টাকা পাও, তাহলে 3 বছরে কত পাবে? 3 16 48 তো পাবেই পাবে, আর 0.5 3 গুণ হবে। তাহলে 0.5 3 গুণ মানে 1.5। 48 আর 1.5 কত? 49.5। তাহলে তুমি 49.5 টাকা তুমি সুদ পেয়েছো 3 বছরে। তাহলে 49.5 টাকা যোগ হয়েই তো এটা এসছে এখানে। বাদ দেবো 632 থেকে 49.5 বাদ দেবো। একবার দেখো তো এখান থেকে 600 নিচে নামবে, 500 চলে আসবে কি? এটা তো করতে পারো, 500 সঙ্গে 49.5 যোগ করলে তো এটা আসে। তো ভাবো তো হতে পারে। তাহলে কত হচ্ছে? এটা হবে। ওরা এটা বাদ বাদ দাও, চাপ নাই। আমি চাইছিলাম রিভার্স ইঞ্জিনিয়ার। 500 যদি হয়, তার সঙ্গে 49.5 যোগ করলে কত আসার কথা? এটা আসার কথা। আসছে কি? 600 তো হবেই না, 600 সঙ্গে যোগ করলে তো আরো বেশি হয়ে যাবে। এটাও হবে না। 550 সঙ্গে 49 যোগ করলে তো 600 পৌঁছাচ্ছে না। বাদ দিতে হবে, কোনো কথা নেই। এটা ক্যালকুলেশন করতে হবে কিছু। পরেরটা, 36 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:5। যদি আরো 7 লিটার জল মেশানো হয়, মিশ্রণে জল। তাহলে এইসব টাইপের অঙ্কের ক্ষেত্রে কি করি? বাইরে থেকে যেটা অ্যাড হয় সেটার দিকে আমরা ধ্যান দিই না, যেটা ইনটেক্ট আছে সেটার দিকে ধ্যান দেওয়া হয়। তাহলে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত? 4:5। তাহলে বাইরে থেকে অ্যাড হয়েছে কি? বাইরে থেকে অ্যাড হয়েছে 7 লিটার জল, জল অ্যাড হয়েছে। তাহলে এটা আমি দেখতে যাবো না। আচ্ছা, অনুপাত কত হবে তা বলেছে। আচ্ছা, টোটাল তোমাকে বলেছে 4 5 9, 9 এর মান কত? 36। তার মানে এটা 16, 20 লিটার ছিল, 7 লিটার জল মিশিয়েছে। ভাবছি বোধহয় পরে আবার 27, 27 ভুল দেওয়া আছে অপশন। তবে কোনো কথা আছে? ভুল দেওয়া আছে। নতুন রেশিও হবে 16:27, অপশন ভুল দেওয়া আছে। কি করে হবে? 16 27 যেতে হবে না। অঙ্কটা ভুল, এরকম অপশন থাকলে অঙ্কটা ভুল আছে। ওই সেন্সে ও যেটা বলেছে সেই সেন্সে ঠিক আছে। সেন্স, যে সেন্সে করাচ্ছি আমি
সেই সেন্স অনুযায়ী আছে কি দেখো, জলের পরিমাণ আগে থেকে বেশি আছে, আবার জল ঢালছে, তারপর রেশিও জল বেশি থাকবে। তো জল কম আছে, জল কম আছে, জল কম আছে, এটাই আনসার হওয়ার কথা। তো অ্যাকচুয়ালি তো আনসারটা এটা 16:27। দেখো জল বেশি পেয়েছো, জল বেশি পেয়েছো, কিন্তু অ্যাকচুয়ালি আনসারটা এটা, অপশন ভুল দেওয়া আছে তাই। ও যেটা সেন্স ধরেছে সেটা তো ঠিক আছে। আনসারটা ঠিক দেওয়া থাকতো তাহলে অঙ্ক করার প্রয়োজন ছিল না, এভাবে অঙ্ক হয়ে যেত। হ্যাঁ, সেটা করতে পারতে একদম। চলো পরেরটা। এই তো এখন ধরতে পারছো, এখন তো ভালোই ধরতে পারছো। আগের থেকে কে বলছে যে হবে না? সব হবে। বলো, কোন সমবাহু ত্রিভুজের প্রতিবাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য, যেটাই মধ্যমা, ভালো মতো শুনে রাখো, হাইট মধ্যমা সব সেম হয়। সমবাহু ত্রিভুজে যেটাই হাইট সেটাই মধ্যমা, সেটাই অ্যাঙ্গেল বাইসেক্টর, অত কিছু টেকনিক্যাল টার্মে যাচ্ছে না। তাহলে যেটাই মধ্যমা সেটাই হাইট। যে কোনো সমবাহু ত্রিভুজের হাইটের সূত্র কি? √3/2 ইন্টু বাহু। এটা সমান, তোমাকে কি বলা আছে? মধ্যমার দৈর্ঘ্য, এটার মানে তো বের করতে হবে, তার মানে √3/2 ইন্টু বাহুর মান কত দেওয়া আছে? 4, 2√3, অপশান এ। ওকে, √3/2 ইন্টু বাহু, যেটাই মধ্যমা সেটাই হাইট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সেটাই অ্যাঙ্গেল বাইসেক্টর। ওকে, চলো পরেরটা। বলো আনসার বলো। কোন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বলো বুবাই। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, এগুলো সূত্রগুলো মনে রাখলে হবে। এটা সূত্র হলো 4πr²। এটা সমান কত দেওয়া আছে? 100 পাই। পাই পাই কেটে গেল, 4 দিয়ে কাটালে 25, তার মানে আর এর মান কত? 5। তোমাকে কি চেয়েছে? ব্যাসার্ধ চেয়েছে। এখানে যদি ব্যাসার্ধ না দেয়, ব্যাস বলে দিত, আনসার 10। অপশানে ফাঁসাতে পারে এরকম করে, যত রকম ভাবে ফাঁসাতে পারে তো সেগুলো বলে দিচ্ছি আমি। এটা বের করাবার তাড়াতাড়ি অনেকে 5ই আনসার করে দেবে, 10 থাকলেও দেখবে না, ব্যাস চেয়েছে আর দেখতে যায় না অনেকে। বোঝা গেল? দেখে নিবে ব্যাস চাইছে না ব্যাসার্ধ চাইছে। এই ছোট ছোট সিলি মিস্টেকগুলো এক্সাম হলে খুব হয়। ওকে, নেক্সট। এটা সমগ্র তলের ক্ষেত্রফল, কিছুই নাই, সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। এটা মুখস্থ রাখতে হবে। গোলক মানে এটা। আচ্ছা, সমগ্র তল মানে কি? সমগ্র তল মানে পুরো গোলকটাকে যদি মানে র্যাপার দিয়ে র্যাপ করতে চাও, তাহলে কতটা এরিয়ার লাগবে, ওই পলিথিনটা লাগবে। চলো, বা রং করতে কতটা এরিয়া রং করবে, রং যদি করো। বলো এটা আনসার বলো। 7:13 অনুপাতটির প্রতি পদের সাথে কত যোগ করলে 2:3 হবে? তাহলে প্রতি পদের সঙ্গে যোগ করছো না, করছো না? দুটো পদের সঙ্গে যোগ করেছে তো, তার মানে তো ডিফারেন্স সেম হবে না, হবে না? ডিফারেন্স তো সেম হবে। তাহলে ডিফারেন্স সেম করো, 7:13 আছে, হয়ে যাবে কত? 2:3। এটার সঙ্গে কিছু যোগ করবে, এটার সঙ্গে কিছু যোগ করবে, তার মানে ডিফারেন্স তো সেম হওয়ার কথা। ডিফারেন্স কি সেম আছে কি দেখো, 7 থেকে 2 হয়েছে 5, 13 থেকে 3 হয়েছে 10, সেম তো নাই? ডিফারেন্স সেম করার জন্য কি করি আমরা? এই দুটো ডিফারেন্স নিই, এখানে গুণ করি, আর এই দুটো ডিফারেন্স নিই, দিয়ে এই রেশিওতে গুণ করি ডিফারেন্স সেম করার জন্য। এটা কত হলো? 7:13 থাকলো, এটা কত হলো? 12:18। দেখো 7 থেকে 12 হয়েছে 5 বেড়েছে, 13 থেকে 18 হয়েছে 5 বেড়েছে, তাহলে আনসার। ওকে, চলো পরেরটা। কতজন পেন পেন পেপার লাগিয়েছিলে বলো? লেগেছে পেন পেপার? তোমাকে প্রশ্নে বলেছে যে দুটি সংখ্যার গড় এক্স, একটা ওয়াই হলে অপরটা কত? এক্স মাইনাস হয় নাকি? অপশন নাই তো।
দুটো সংখ্যার গড় দেওয়া আছে, আমাকে ভাই গড় দিয়ে রেখেছে, তাহলে সমষ্টি কত হবে 2x। একটা যদি y হয় অপরটা কত হবে 2x থেকে y বাদ দিয়ে দাও, আরেকটা তো এটাই হবে। দুটো সংখ্যা যোগ করলে 2x হয়, 2x আসছে, একটা সংখ্যা তোমাকে y বলে দিয়েছি, তো বাদ দিলে তার একটা পেয়ে যাবো, তাই না? এখানে গড় দেওয়া ছিল, তার টোটাল কত হবে 2x হবে, একটা সংখ্যা বলে দিয়েছে তোমাকে, তাহলে একটা কত হবে বাদ দিয়ে দিলে পেয়ে যাবো, সেটা লিখেছি। বলো বলো কম্বাইন কারা কারা করেছো? কম্বাইন কারা কারা করেছো? এ বি সি ডি কম্বাইন করে করেছো কারা কারা? ওটাই হলো কথা। এর আগের দিনই বলেছিলাম রেশিও যদি পুরোপুরি করতে চাই তাহলে পুরো কম্বাইন করতে হয় না। আমি কি বলেছিলাম যে এরকম চারটে তোমাকে এ বি সি ডি দেওয়া আছে, তাহলে যেটা আনসার হবে সেখানেও কোন রেশিওটা মেনটেন হবে, এ রেশিওটা মেনটেন হবে। এটা এর মান, এটা বি এর মান, সি এর মান, ডি এর মান, এটা যদি আনসার হয় এটা বি সি ডি, তাই তো? তার মানে এখানে এ আর বি এর রেশিও কি দেওয়া আছে 2:3, এটা 2:3 মেনটেন হয়েছে, এটা 2:3 আছে মেনটেন, 5 দিয়ে কাটালে 5 2 10, 5 3 15, বেশ 2:3 হচ্ছে। আচ্ছা বি আর সি 4:5 হবে, এখানে থেমে যাব না আমরা। এ আর বি 2:3 হলো, বি আর সি কত হবে 4:5, এটা 4:5 হচ্ছে, এটা আনসার নয়, এটা দেখো। আচ্ছা এটা ধরে গেছিলাম, এটাই করো, 4:5 হচ্ছে, ইয়েস। প্রথমটা 2:3 হচ্ছিল, ঠিক হচ্ছিল। টি আর ডি 6:7 হচ্ছিল। এবার আর একটা জিনিস ভালো মতো শুনবে, এত ঝামেলা করলাম, পুরো জিনিস ডিটেলে জিনিসটা বোঝালাম, পরীক্ষা হলে এই অ্যাপ্রোচই হবে, এবিসিডি করবে, নিজের দায়িত্ব করবে। এই তো প্র্যাকটিস করে করে অটোমেটিকলি ব্রেনে আসবে। কতজন করেছিলে এভাবে? এত এত 5-7 জন তো করেছে, ওদের মাথায় তো ধরেছে। ওরাও মেসের খাবারই খাচ্ছে ভাই, ওরাও মেসের খাবারই খাচ্ছে। এবার চলো এটাকে আরো ফাস্ট ওয়েতে করাচ্ছি, এর থেকেও ফাস্ট। আমি বলেছিলাম যে কোনো সংখ্যার বংশধরগুলো চিনে রাখতে। যখনই আমি সি আর ডি এর রেশিও 6:7 দেখেছি, আমাকে এবিসিডি চেয়েছে, তার লাস্ট সংখ্যা যেটা হবে সেটা 7-এর বংশধর হতেই হবে, তাহলে আনসার হবে না। এটা 7-এর বংশধর মানে 7 দ্বারা আইদার কাটবে বা 7কে কেটে কেউ কিছু হবে, তাহলে 7কে তো কাটে না নিজে নিজে, তাহলে 7-এর কেউ একজন বংশধর হবে। এটা 7-এর বংশধর, এটা 7-এর বংশধর, আইদার এটা 7-এর বংশধর, এটা 7-এর বংশধর, দুটো অপশনে ফাঁসলাম। এবার জাস্ট একটু চেক করে নাও, এবার যদি এটুকু চেক করতে 2:3 আছে কিনা, এটা 2:3 আছে। আমরা ডি এর মান এ বি সি ডি, লাস্ট সংখ্যাটা ডি চাইছে, তো এটা ডি হবে, এটা ডি হবে, এটা ডি হবে, এটা ডি হবে। এগুলো যদি আনসার এটা হয় তাহলে লাস্ট সংখ্যা কি আছে 7, ডি এর মান 7 আছে, তাহলে 7-এর বংশধর কেউ না কেউ থাকবে। ক্লিয়ার? দেখো শেখা জিনিস আলাদা, বারবার বলেছি আমি, শেখা জিনিস আলাদা, এক্সাম অ্যাপ্রোচ আলাদা। বোঝা গেল? আমরা কম্বাইন করব না, যতই বড় দেখ কম্বাইন কোনো মতেই করবো না, কম্বাইন করা মানে টাইম ওয়েস্ট। চলো, বংশধর না আসলে ভুল, ভুল দেওয়া আছে, গ্যারেন্টি ভুল দেওয়া আছে। চলো এটা বলছে এ এবং বি তাদের লাভের 1210 টাকা এমনভাবে ভাগ করে নিল যে এর 2/5 অংশ সমান বি এর 1/3 অংশের সমান। সমান বলেছে, আচ্ছা অংশ ভংশ দেওয়া আছে, মিডিলে সমান দেওয়া আছে, তাহলে আমি কি বলেছিলাম এটা গুণ আছে, এর সঙ্গে যেটা গুণ আছে সেটা বি এর মান, বি এর সঙ্গে যেটা গুণ থাকে সেটা কার মান বলেছিলাম, এ এর মান। তাহলে এ অনুপাত বি, তাহলে বি এর সঙ্গে গুণ আছে কত 1/3, এটা বি এর সঙ্গে গুণ আছে 2/5, এরকম রেশিও থাকতে পারে? পারে না। ক্রস মাল্টিপ্লাই করো, 5:6 পেয়ে গেলাম, পেলাম। বলেছে বি ক টাকা পেয়েছিল, 6-এর মাল্টিপল চেক করো, 6-এর মাল্টিপল এটা না, এটা না, আইদার এটা আর এটা। তোমাকে বলেছিল 6-এর 5-এ 11, 11 মান দেওয়া ছিল, যে অনুপাতে ইনভেস্ট করেছে এটা,
কত গুণ 110 ছয়ের মান ছয় দেখা মাত্রই আমরা দুটো অপশন কাটিয়ে দিলাম। 500 700 জিন্দিগিতে হবে না, কারণ ছয়ের মাল্টিপল হতে হবে। এটা ছয়ের মাল্টিপল মানে আজকে শিখালাম কি কি দ্বারা কাটবে, 3 দ্বারা কাটবে, 2 দ্বারা কাটবে। 2 দ্বারা কাটছিল, 3 দ্বারা কাটছিল, এটা কাটছিল না, এটা কাটছিল না, এটা কাটছে, এটাও কাটছে। তাহলে বাকিটুকু এবার সলভ করে দিল। অঙ্ক দেখবে টাইম বেঁচে যাবে। তোমরা যে টাইমের হাহাকার লাগাচ্ছ যে টাইমে হচ্ছে না, এই তো প্র্যাকটিস ইসে পেয়ে যাবে, ক্যালকুলেশন শিটে পেয়ে যাবে, চাপ নাই। ঠিক ক্যালকুলেশন শিটে নিয়ে চলে ও হবে না মানে, না না ঠিক আছে, ওই ভালো দেখছি, এখানকার থেকে এখানে ভালো দেখছি না গো। চলেন বলো, এটা আনসার বলো। ভুল আছে। চলো, এই তো এটা থাকলো, এই টার্মটা অ্যাড হবে, এই টার্মটা অ্যাড করো, আর একটা টার্ম আছে অ্যাড করে নাও, আর একটা টার্ম অ্যাড করো। 99.1 99.2 99.3 99.4 99.5 প্লাস 99.6। ওকে, এবার শোনো, এই জায়গাটা দেখো দেখো দেখো, এই কথাটা মানে কত গো? পূর্ণ ভাঙলে কত হয়? আচ্ছা, এটাকে আমি আগের দিনে বলেছিলাম, এই ভগ্নাংশ দুটোকে এই লিখাও যা, ভিড়ে দাও তা, বোঝা গেল? দেখো তো, এটা যদি করো তাহলে 3 লসাগু হবে, 3 5 15 প্লাস 1 16/3 হচ্ছে। তাহলে পূর্ণভাবে লিখাও যা, এবার মিডিলে প্লাস চিহ্ন দেওয়াও তাই। এই জায়গায় দেখো, এটাও তাই তো হবে, 99.1 99.2 থাকবে। তাহলে 99 গুলো কটা 99 আছে? একটা 99, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে 6 ইন্টু 99, 6 ইন্টু 99 প্লাস কি থাকবে? 1-7 2-7 3-7 4-7 5-7 6-7, তার মানে 7 লসাগু হবে। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। দেখো এটা কত হচ্ছে? 21 হচ্ছে, 7 দিয়ে কাটালে কত হচ্ছে? এটা 3। তাহলে 6 9 54 প্লাস 3 শেষে 7 হবে। দেখো 597 হবে। দেখ, অপশন ভুল দেওয়া ছিল, 597। এবার দেখো, এটা এরকম প্রশ্ন জিজ্ঞেস করে। আচ্ছা, এবার যে কোশ্চেনটা দেওয়া ছিল সেটা কি করব? সেটা কি তাহলে ভুল দেওয়া ছিল? চলো, সবসময় পূর্ণ সংখ্যা আসবে এরকম কোনো কথা নেই। তাহলে চলো, কনসেপ্ট সেম হবে, তাহলে গুলি মারো এটা। এবার দেখো, এইটা দেওয়া আছে, তাহলে কটা আছে? একই তো কনসেপ্ট, একটা 99, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। বলো 599 কিভাবে করব? 5 9 45, 5 9 45 আর 4 এসব করব। তাহলে 5 এর সঙ্গে 100 গুণ করে দাও, 500, 5 বাদ দিয়ে দাও, 495। 5 ইন্টু 99 তোমার কাছে, 5 ইন্টু 99, এটাকে আমি এরকম করে লিখতেই তো পারি। এটা 500, এটা 5 মাইনাস, তাহলে কত হলো?
495, এটার জন্য কত হলো 495 পেয়ে গেলে। এবার এটা 1 এর 7, 2 এর 7, 3 এর 7, 4 এর 7, 5 এর 7, 7, তাহলে এটা যোগ হবে 2 এর আগে 3, 3 3 6, 6 4 10, 10 5 15, মানে 2 পয়েন্ট সামথিং হবে, একেবারে 2 পয়েন্ট একেবারে সামথিং হবে। তাহলে 495 সঙ্গে 2 পয়েন্ট সামথিং হলে 497 পয়েন্ট সামথিং হবে। কাছাকাছি আনসার এটাই আছে, আনসার এটা করে আসবো, এটাই করে আসবো আমরা। এটা প্রিভিয়াস ইয়ার ভাই, এটা পড়েছে পরীক্ষায় একদম, তুমি দেখে নাও। আচ্ছা 97 এবং 98 আছে, দেখো কত কাছাকাছি হচ্ছে। 15 দিয়ে এটা ভাগ করো, 7 2 14, 1.0, 7 একে 7, 3 0, 4 7 8 2.14 হচ্ছে, তার মানে কার কাছে যাব? এখানে। এটা যদি 2.6 হয়ে যেত তাহলে কার কাছে যেতাম? এইটা যেতাম। বোঝা গেল? আর এটাই পরীক্ষায় পড়া প্রশ্ন, পরীক্ষায় দিয়েছি। তোমাদের পিআরবি, যখন পিআরবি বোর্ডের আগে পিএসসি নিত এক্সাম, তোমাদের জানো তো, ডব্লিউবিএসআই, তখনকার কোশ্চেন এগুলো আর্কাইভ থেকে তুলে আনা। নেক্সট, তাহলে কনসেপ্টটা কি সেটা আমি বোঝানোর জন্য একটা করে দিলাম, এটা পরীক্ষায় পড়েছে অ্যাজ ইট ইজ। এটা করাবো, কত হবে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত এত হলে লাভের শতকরা কত? লাভের শতকরা কত? 1 কততে ক্রয় মূল্যে হয়, তাহলে 1 এর 10, 1 এর 10 মানে কত পার্সেন্ট? হ্যাঁ, বলো। বলেছে একটি ধনাত্মক আসতে, একটি ধনাত্মক সংখ্যা থেকে এর ধনাত্মক বর্গমূল বিয়োগ যদি করা হয়, তাহলে যেই সংখ্যাটি আছে সেখান থেকে তার যদি বর্গমূল বাদ দেওয়া হয় তাহলে কত পাবে? 100 পাবে। 111 বর্গমূল কত বলো? 111 বর্গমূল কত? 10 পয়েন্ট সামথিং। তো বাদ দিলে তোমার 100 আসবে? 100 বর্গমূল 100, এখান থেকে কিছু বাদ দিলে পারে, যাই বাদ দাও 100 থেকে কমবে তো, তোমার তো হবে তো, কত বলেছে? 100। 121 বর্গমূল কত? 121 থেকে 11 বাদ দিলে কত হয়? 110। চেয়েছে কত? ফিরে আসতে, ফিরে আসতে এটা এবার। কোন সংখ্যা বলেছে একটি ধনাত্মক সংখ্যা থেকে ধনাত্মক বর্গমূল বিয়োগ করলে 100? সংখ্যাটি কত? ওই সংখ্যাটা থেকে ওর বর্গমূল বাদ দিলে 100 হবে। সংখ্যাটা যদি আমি 111 100 ধরি, তাহলে ওর বর্গমূল কিছু একটা আছে, বাদ দিলে 100 থাকবে? বাদ 111 বর্গমূল 10 পয়েন্ট সামথিং হয়, 100 থাকছে কি? থাকছে না। তাহলে 111 বাদ 121 বর্গমূল কত? 11। 121 থেকে যদি 11 বাদ দাও তাহলে কত পড়ে থাকছে? 110। মাত্র 100 তো চাই, 100 তো হচ্ছে না, তাহলে ওটাও না, তাহলে কোনোটি না। না, দেখবে না, এরকম থাকলে দেখারও প্রয়োজন ছিল, 111 দরকার দরকার ছিল না। ওকে, নেক্সট। বলেছে এ ও বি নল দিয়ে একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 20 ঘন্টা এবং 45 ঘন্টায় পূর্ণ হয়, উভয় নল একই সঙ্গে খুলে, এইসব করো তো অঙ্ক। 18, তাই না? চলো দেখিয়ে দিচ্ছি। এ হলে, এ যদি 30 ঘন্টায় করে, বি কত ঘন্টায় করে? 45 ঘন্টায়। এলসিএম 90, তাহলে এটা করবে 3, এটা করবে 2।
টোটাল কাজ 90, মিলে করলে কত করবে? 5 এ 5 18 90। আচ্ছা তোমরা এখানে 2:45-এ ঢুকে যাবে, না হলে ক্যালকুলেশন শিট না সলভ করতে পারছো না অঙ্ক সলভ করতে পারছো। তোমাদের তো আমি জানি তোমাদের প্রতি প্রবল বিশ্বাস আছে, তোমরা ঢুকবে না, আমি জানি তো। আমি ঢুকলাম, কতক্ষণ আগে ঢুকেছে বলো? কত 45 আগে ঢুকলে তো পেয়েছো, এই জন্য 20খানা করেছি। আমি জানি তো 20টা ছেলে খুব জোরে আসবে। 2:45-এ ঢুকবে, নাহলে তোমাদের যে কাজটা সেই কাজটাই তো করছো না। ক্যালকুলেশন শিটটা সলভ করবে, ম্যাথও সলভ করতে হবে। আমি 3:30টায় ক্লাস শুরু করব, 10 থেকে 15 মিনিট ওই ক্যালকুলেশন শিট সলভ হবে, দেন আধা ঘন্টা ওটা করবে। তা আগে আসলে ঠিক আগে হয়ে যাবে। পরে পরে আসলে পরে টাইমের পরে আসলে খামিয়াজা ভোগাতে হবে। চলো দেখি। মায়ের বয়স পুত্রের বয়সের 5 গুণ। আচ্ছা শুনবে, এই সব জায়গায় পিতা পুত্রের অঙ্ক যেমন তোমাদের মনে কিছুটা প্রবলেম হয়, শুনবে 5 গুণ বলেছে। বলো মায়ের বয়স এরকম করে কোনো কারণ লিখে দাও, মাদার এবং সান, এরকম হতে পারে? হতে পারে কোনোদিন? তাহলে দেখো, ব্রেন তুমি এখানে লাগাতে পারো যে পুত্রের বয়সের বলছে, তাহলে পুত্রের বয়সকে ধরে নেবো 1, এটা 5, এটা ম্যাথমেটিক্যালি করলাম। তুমি জেনারেল সেন্সে করো তো মায়ের বয়স তো অলওয়েজ বেশি হবে, তাই না? তাহলে পুত্রের বয়স 1 হলে ওকে। এবার বলেছে 4 বছর পরে তাদের বয়সের যোগফল হবে 88। শুনবে, 4 বছর পরে আইদার তোমাকে রেশিওকে এই এক্সাক্টে নিয়ে যেতে হবে, আর নাহলে এক্সাক্টকে রেশিওর কাছে নিয়ে আসতে হবে। আমি বলেছিলাম তো কোনটা তাড়াতাড়ি করতে পারবে, এটাকে রেশিওর এক্সাক্টে নিয়ে যেতে পারবে, রেশিওকে ওটাকে পিছিয়ে নিয়ে যেতে পারবে। 4 বছর পর 4 বছর কমাবে না 8 বছর কমাবে? কারণ দুজনেরই 4 বছর করে বেড়েছে, ওরও 4 বছর বেড়েছে, ওরও 4 বছর বেড়েছে, তারপর টোটালে 8 বছর বেড়েছে, 88 হয়েছে। তাহলে কত হচ্ছে ওটা? 80। তার মানে 6 এর মান কত হয়েছে? 80। পুত্রের বর্তমান বয়স চেয়েছে, 1 এর মান কত? তাহলে এটা 44 ধরো, এটা 44 ধরো, এটা 44 ধরো দেখি। হতে পারে টাইপিং এ, হতে পারে টাইপিং এ যদি করে এটা যে 44 ধরো, তাহলে কত কমবে? 8 বছর কমবে আবার, তার মানে কত হবে? 36, 6 6 36, তাহলে পুত্রে চেয়েছে 6 বছর আছে। কি হয়েছে? ঠিকই তো আছে। আমি তো রেশিওটাকে চেঞ্জ করিনি না, রেশিও তো বর্তমানেই আছে। ঠিক আছে, এটা এটা ঠিক আছে, ওদের টাইপিং এরর হয়েছে। এটা 44 বছর হবে, এটা 44 হবে। ওকে, নেক্সট। চলো পরেরটা, নেক্সট। তাই ওটা 44 44 করে নাও, ওটা 44 করে নাও, 44। এটা বলো। চলো দেখি, হতেই পারে ভুল না থাকার কিছু। অফ মানে ইনটু, এটা কত হলো তার মানে? 1 প্লাস 1 এর 2 মানে 1.5, 1.5 মানে 1.5 তো, 1/1.5, 1.5 মানে তো 3/2, এটা 2টা উপরে উঠে যাবে, 2/3 হবে। 2/3 করে দাও খালি, 2/3।